প্রত্যেকের বাড়িতে বাড়িতে নিয়ে তাদেরকে হত্যা করিয়েছে, তাদের সেই বাড়ির মেয়েদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে। এই যদি এই তৎকালীন সময়ে যদি রাজাকার আল বদর আল শামস এইগুলি এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচরণ না করতো, তাহলে রাজাকার শব্দটা উচ্চারণই হইতো না। আমি নিজেই সাক্ষী, আমি নিজেই তো দেখেছি আমার বাড়িতে ডাকাতি হয়েছে। কারা ডাকাতি করেছে? আশেপাশের বাড়িতে ডাকাতি করেছে। কারা ডাকাতি করেছে? তৎকালীন সেই ডাকাত কারা ছিল? সেই ডাকাতকে নিয়ন্ত্রণ করার জন্য যদি বঙ্গবন্ধু রক্ষী বাহিনী গঠন করে থাকেন, সেটা কি ভুল ছিল? হয়তো পরবর্তীতে রক্ষী বাহিনীর কিছু কার্যক্রমে হয়তো সমস্যা ছিল। যে রাজাকারের নাতিপুতি, আমি ধারাবাহিকতা আমার নষ্ট হয়ে যাচ্ছে। না না, রাজাকারের নাতিপুতির প্রসঙ্গে মাই লর্ডশিপ যখন প্রশ্ন উঠছে, আমার বক্তব্য হলো এই, আমি সাক্ষীদেরকে, যারা আন্দোলনকারী হিসেবে মাননীয় ট্রাইব্যুনালে সব সাক্ষী এসছে, প্রায় সব সাক্ষীকে আমি জিজ্ঞাসা করেছি যে তারা কি রাজাকারের নাতিপুতি কিনা, সন্তান কিনা। তারা প্রত্যেকেই অস্বীকার করেছে। এই যে এইখানে এই জায়গাটা আমি এই সাজেশনও দিয়েছি যে ছাত্র জনতারা তারা এই জিনিসটা প্রাইম মিনিস্টারের বক্তব্যটা বুঝতে ভুল করেছে। রাজাকারের প্রতি যে ঘৃণা মাননীয় প্রাইম মিনিস্টার, সেখানেও আসতেছি আমি। ওরা বিষয়টা দাঁড়ালো এইখানে যে রাজাকারের নাতিপুতিরা পাবে, মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না। উনি কিন্তু এই কথা কখনো বলেন নাই। উনিও চেয়েছিলেন যে আন্দোলনটাকে রাজাকারের এই মুক্তিযোদ্ধার কোটাটা একটি সংযত পর্যায়ে, একটা স্বাভাবিক পর্যায়ে এনে এই জিনিসটাকে ছাত্রদের সঙ্গে বসার জন্য উনি চেষ্টা করেছেন। রাজাকার শব্দটা আসলো কেন? রাজাকার শব্দটা আসছে এই জন্য, যেহেতু মুক্তিযোদ্ধার প্রশ্ন আসছে, সেই জন্য বিপরীত রাজাকার আসছে। রাজাকার একটি মুক্তিযোদ্ধা, একটি বিপরীত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে 1971 সালে। এখানে পক্ষ কয়টা? সরকার এবং আন্দোলনকারী। হ্যাঁ, এক পক্ষ মুক্তিযোদ্ধা আর পক্ষ রাজাকার। তাহলে কারা রাজাকার? না না, সব রাজাকার বলে নেই। এটা মাননীয় আদালতের, আমি মনে করি মাই লর্ডশিপের এটা একটা ভুল কনসেপশন। তা আমি মনে করি মাননীয় লর্ডশিপ কি ধারণা করবেন বা কি সিদ্ধান্ত নেবেন, ইটস আপ টু ইউ। আমার না, আমি আমার বক্তব্যটা বলে যাচ্ছি যে নোট ওয়াইজ বলে, আপনি তো নোট করে এসেছেন তো। না, সে যখন প্রসঙ্গক্রমে আসে তখন তোমাকে বলতে হয়। ঠিক আছে, উনি ছাত্রদেরকে রাজাকার বলেন, যারাই শুধু রাজাকার তাদের প্রসঙ্গেই বলেছে। ছাত্ররা তো রাজাকার ছিল না। এই যুগে এসে কয়জন রাজাকার আছে? এই যুগে এসে রাজাকার আছে কয়জন? রাজাকার তো বেশিরভাগই পড়ে গেছে। জাকলে দুই সাইডেও থাকতে পারে, তার সন্তানদের পর্যন্ত চাকরি দিয়েছিল। রাজাকার এটা গালি হয়ে গিয়েছে। তো রাজাকার তো একটা গালি হয়ে গিয়েছে। প্রেক্ষাপটটা কোন জায়গায় আসছে গালিটা? রাজাকার ৭৫ রাজাকার না। এই during the last 54 years রাজাকার has been a গালি। সুতরাং আপনি গালি দিচ্ছেন। আমি তো রাজাকার তো সবাইকে বলেন নাই। আমার বক্তব্য মাই লর্ডশিপ কিভাবে দেবে সেটা আমি জানছি না, কিন্তু এই দিস টার্ম ইজ এ গালি, দিস ইজ অ্যান অ্যাবিউসিভ ওয়ার্ড। এই যে রাজাকার শব্দটার যে প্রতি ঘৃণা, এটার প্রেক্ষাপটটা একটু বলি। সেখানে রাজাকার শব্দটা 1971 সালে একটি দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হইল। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে আমরা যখন পাকিস্তানের যুদ্ধ করি, তখন এই দেশেরই কিছু লোক, যারা পাকিস্তানের এই দেশে রাস্তাঘাট, কাদা মাটি, জল পালানোর মতো কোনো পরিস্থিতি তাদের ছিল না। তারা এই দেশের আবহাওয়া, এই দেশের জলবায়ুর সঙ্গে কোনোভাবেই অ্যাডজাস্টেবল ছিল না। ওইখানকার সৈন্যরা এই দেশে এসে যুদ্ধ করা তাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু এই দেশেরই লোক, এই দেশের রাজাকার আল বদর আল শামস, তারা আজকে পাকিস্তানিদের হাত ধরে ধরে তাদের কোন বাড়িতে মেয়ে আছে, যুবতী মেয়ে আছে, কোন বাড়িতে মুক্তিযোদ্ধা আছে, কোন বাড়িতে মানে মুক্তিযোদ্ধা কারা সহায়তা করে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে নিয়ে তাদেরকে হত্যা করিয়েছে, তাদের সেই বাড়ির মেয়েদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে। এই যদি এই তৎকালীন সময়ে যদি রাজাকার আল বদর আল শামস এইগুলি এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচরণ না করতো, তাহলে রাজাকার শব্দটা উচ্চারণই হইতো না। এবং এইটা করার কারণে এই কারণেই তো ছাত্রদের রাগ, যে খারাপ লোকের সাথে আমাদের ছাত্রদের রাগটাই তো তাই, খারাপ লোকের সাথে আমাদের তুলনা করা, তাদের ইয়ের জন্য কি আমি ইয়ে হবো না। উনি তো ওনাদেরকে বলেন না রাজাকার, যেহেতু মুক্তিযোদ্ধা কোটা আর ছাত্র কোটা আসছে,
সেই প্রসঙ্গক্রমে এই বিষয়টা আসছে। ঠিক আছে, মাননীয় লর্ডশিপ, আমি একটা কথা কিন্তু আগেই বলেছি যে বক্তব্যটা আমার, এটা অ্যাকসেপ্ট করা না করা মাননীয় আদালতের ইচ্ছা। অতএব মাননীয় আদালত যদি মনে করেন যে আমার বক্তব্যটা আপনাদের কাছে যৌক্তিক মনে না হয়, সেটা আপনারা বাদ দিয়ে দিবেন। কিন্তু কথা বলেছে যে ভারত তৎকালীন সময়ে অস্ত্র শস্ত্র লুটপাট করেছে, হ্যাঁ করেছে, কিন্তু উনি তো চান নাই যে লুটপাট করবে, করবেন না দেখেই, উনি করতে দিবেন না দেখেই উনি চেয়েছিলেন যে ভারতীয় সেনাবাহিনী যেন বাংলাদেশ থেকে অতি দ্রুত এখান থেকে সরে যান। এবং তারই পরিপ্রেক্ষিতে এই বক্তব্যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুবই অসন্তুষ্ট হন। কিন্তু সেই অসন্তুষ্ট হওয়ার পরেও তারা কিন্তু এই দেশ থেকে ভারতীয় সেনাবাহিনী নিতে বাধ্য হন। তার মতো এইরকম একটি পদক্ষেপের পরেও তাকে যদি বলা হয় যে এই যে তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার পাচার বন্ধ না করে ব্যবস্থা নিয়ে যারা এই মুক্তিযুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই বক্তব্য, এই যে চার্জে এসছে, এই বক্তব্যকে আমি তীব্রতর ভাবে বিরোধিতা করছি। এই চার্জের আপনার পটভূমিতে আসছে, পটভূমির কথাই বলছি আমি, চার্জের পটভূমি থেকেই তো আস্তে আস্তে আসছে বিষয়টা। হ্যাঁ, আমরা ওটা ঠিক, আপনি যেটা বলেছেন বঙ্গবন্ধু বলেছিলেন to withdraw the troops, Indian troops, and all the material is here. জি জি জি। এই যে প্রশ্ন আসছে মেজর জলকে জাসদ, এই স্বাধীনোত্তর বাংলাদেশে রক্ষী বাহিনী গঠন, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, ছিল না রাস্তা, ছিল না খাদ্য, ছিল না মানে বস্ত্র, যে পরিস্থিতিতে একটি দেশ পড়েছে একটি যুদ্ধের পরে, ফিলিস্তিনের আজকে অবস্থা কি? ফিলিস্তিনের এরকম এত বিপর্যয়ের পরেও এখন টনকে টন খাবার ওখানে যাচ্ছে, সেই টনকে টন খাবার তারা এখন মোটামুটি বিধ্বস্ত হওয়ার পরেও সেই টনকে টন খাবার খেয়ে তারা নিজেকে আস্তে 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 নিজেকে একটি ভালো ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের বেলায় কি হয়েছে? বাংলাদেশের যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেক্ষেত্রে তখন একটা শ্রেণী বেরোইলো, তারা মানে ইয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, নানান রকমের চুরি ডাকাতি, এই যে জাসদ বা একটা যে কোনো শ্রেণী, তারা বাংলাদেশের মধ্যে চুরি ডাকাতি শুরু করলেন। যেভাবে ডাকাতি শুরু হইলো, আমি নিজেই সাক্ষী, আমি নিজেই তো দেখেছি আমার বাড়িতে ডাকাতি হয়েছে। কারা ডাকাতি করেছে? আশেপাশের বাড়িতে ডাকাতি করেছে। কারা ডাকাতি করেছে? তৎকালীন সেই ডাকাত কারা ছিল? সেই ডাকাতকে নিয়ন্ত্রণ করার জন্য যদি বঙ্গবন্ধু রক্ষী বাহিনী গঠন করে থাকেন, সেটা কি ভুল ছিল? হয়তো পরবর্তীতে রক্ষী বাহিনীর কিছু কার্যক্রমে হয়তো সমস্যা ছিল, কিছু কার্যক্রমে সমালোচনা হয়েছে। একটি কাজ যখন কোনো রাষ্ট্র যখন করে, কোনো পরিবার যখন সিদ্ধান্ত নেয়, সব সিদ্ধান্ত কি সঠিক হয়? রাষ্ট্রের বেলায় তো এই সব রক্ষী বাহিনী গঠন করেছিল, হয়তো সেই সিদ্ধান্তটা সঠিক হয় নাই, কিন্তু রাষ্ট্রের উদ্দেশ্য তো ছিল যে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র করার জন্য এই সমস্ত দুষ্কৃতিকারী ডাকাত শ্রেণীদেরকে দমন করা। সে দমনটা করতে হয়তো সক্ষম হন নাই, বা রক্ষী বাহিনী তাদের নিজস্ব কিছু ভুল ত্রুটি বা তারা হয়তো কিছু অপরাধ করেছেন, এবং সেই কারণেই তো একসময় রক্ষী বাহিনী বিলুপ্ত হয়েছে। এবং পরবর্তীতে বলা হয়েছে, এখানটা প্রথম বলেছে যে এই যে দায় মুক্তি, পরবর্তী শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসনকালের পরে পরবর্তী যারা এসেছে, তারা কি এই যে বঙ্গবন্ধু যে ইন্ডেমনিটি দিয়েছিল দায় মুক্তির জন্য রক্ষী বাহিনী আইন সংযোজন করা হয়, এইটা কি বাতিল করে রক্ষী বাহিনীকে তারা বিচার করেছিলেন? করেন নাই। যেহেতু দায় মুক্তি দিয়েছেন বঙ্গবন্ধু, বুঝলাম, ধরে নিলাম অপরাধ করেছেন, কিন্তু সেই অপরাধের পরবর্তীতে গভর্নমেন্ট যারা এসেছে তারা সেই ইন্ডেমনিটি সংসদে বাতিল করে সেই রক্ষী বাহিনী যারা গঠন করেছে এবং যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে কি কোনো বিচার করেছিলেন? করেন নাই। যেহেতু বিচারও হয় নাই, অতএব এই প্রেক্ষাপট নিয়ে এই বিষয় নিয়ে কোনো বক্তব্য প্রদান করার কোনো সুযোগ নাই। এখন নাই, ওই সময় ছিল, করেছে, কিন্তু সেইটা তো কেউ বাতিলও করে নাই। বাতিল করে যেমন স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, সরি এই যে জিয়াউর রহমান সাহেব যে একটা ইন্ডেমনিটি দিয়েছিলেন এই যে ইয়েদের বিরুদ্ধে, যখন বঙ্গবন্ধু হত্যাকারীদের পক্ষে ইন্ডেমনিটি, সেই ইন্ডেমনিটি বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা কি বলে শেখ হাসিনা এসে সেই ইন্ডেমনিটি বাতিল করে তাদের বিচার ব্যবস্থা করেছেন। কিন্তু রক্ষী বাহিনীর যে ইন্ডেমনিটি দিয়েছিল সেটা তো বাতিল করে তাদের বিচার করা হয় নাই। অতএব এই যে প্রেক্ষাপটটা এনেছেন যে এই যে কি বলে রক্ষী বাহিনীর, এই প্রেক্ষাপটটা আইনগতভাবে এই বক্তব্যটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই।